নমস্কার, বইঘর.in-এ আপনাদের স্বাগত। বইঘর.in প্রতি বছরের মতোই 2026 কলকাতা বইমেলার প্রাক্লগ্নে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে বিভিন্ন প্রকাশক বন্ধু বান্ধব, দাদা দিদি ভাই, তাদের প্রকাশনী, যাদের প্রকাশনী আছে সেই প্রকাশনীদের নতুন বইপত্র এবং তাদের বইপত্র নিয়ে একটা সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, যাতে বইমেলার মাঠে গিয়ে বা অন্যান্য সময়ে আপনারা সেই বইগুলির সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারেন এবং বইগুলো আপনাদের পছন্দের অপছন্দের যেরকমই হোক সেগুলোর বিষয়ে আপনারা সচেতন হতে পারেন। তো সেরকমই আজকে আমরা একজন প্রকাশক ভাইকে পেয়েছি, বলবো আমাদের ভাইয়ের মতো আমার কাছে, একলব্য পাবলিশিং। আমরা ওনার কাছে, ভাইয়ের কাছেই শুনবো যে অ্যাকচুয়াল প্রকাশনীর নামটা কি। তো তার আগে আমরা পরিচয় করে দিই সুশোভন আমাদের সাথে আছে আজকে। সুশোভন, প্রকাশনীর নামটা দিয়ে আমরা শুরু করি আগে, এমনি একটা কনফিউশন চলছিল আমাদের প্রকাশনীর নাম একলব্য পাবলিশিং, মানে যেটা রেজিস্টার্ড নাম, কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি শুধু একলব্যই নামটা। আচ্ছা, কিন্তু এখানে একটা কনফিউশন আছে, কারণ একলব্য প্রকাশন বা প্রকাশনী তাদের যেসব বইপত্র, তাদের প্রচুর ফোন আমরা পাই, মানে আরেকটা প্রকাশনী একই নামে আছে, কিন্তু আমাদের লোগোটা আলাদা এবং আমাদের ইনকর্পোরেশন 2019-এ। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা খুবই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বলাই যায়, কিন্তু তারাও বলেন যে আমাদের অনেক বইয়ের খোঁজ খবর তারা পান এবং অনেকেই গিয়ে মেলার মাঠে তাদের থেকে আমাদের বই চান। তো আমরা শুধু একলব্য এই নামটা ব্যবহার করি। যদি পুরো নাম ব্যবহার করি তখন একলব্য পাবলিশিং এই নামটা ব্যবহার করি। এই বছর বিশেষ ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রেই হয়েছে যে আমরা অনেকগুলো ইংরেজি টাইটেল, যেটা আমরা কপিরাইট কিনে বা কপিরাইট অ্যাকোয়ার করে সেগুলোকে বাংলা ট্রান্সলেট করেছি, সেখানে আমরা একলব্য পাবলিশিং এই নামটা পুরোটা ব্যবহার করতে হবে হয়তো, নয়তো আমরা শুধু একলব্য এই নামটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একলব্য এই পাবলিশিং যেটা তুমি বললে সেটার একটু শুরু থেকে আমরা কথা শুরু করি, যে শুরুটা কি তোমরা কি, মানে বেশিরভাগ অনেক প্রকাশনী আছে, তুমি একজন তরুণ বলে বলছি, অনেকে পত্রিকা থেকে প্রকাশনীতে আসছে, এর আগে কি একলব্যের কোনো পত্রিকা থেকে তোমাদের জার্নিটা সেই অর্থে কোনো পত্রিকা ছিল না। আমি একজনের সঙ্গে যৌথভাবে কাজ করতাম, যদিও সেটা মানে আইনিভাবে যৌথ নয়, মানে লেবার অফ লাভ হিসেবে। সেখানে কাজ করতে গিয়ে আমি কাজের সূত্রেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তো সেখানে আমার কাজ ছিল মূলত লেখক খুঁজে আনা। আচ্ছা, বা খুঁজে আনা শব্দটা হয়তো ভুলই, মানে লেখক নির্বাচন করা, পাণ্ডুলিপি প্রস্তুত করা, তার সমস্ত কপি এডিটিং ইত্যাদি করা, এবং তারপরে লেআউটের সহযোগিতা করা, এবং বই ছাপতে যাওয়া পর্যন্ত যা যা আর কাজ হয় সেগুলো। তারপরে মতানৈক্য হয়েছিল এরকমটা হয়তো নয়, কিছু ক্ষেত্রে মতান্তর হয়, কারণ তার কর্মপদ্ধতি, সে যে ধরনের বই করতে চায়, আমি যে ধরনের বই করতে চাই, সেখানে একটুখানি ডিফারেন্স অফ ওপিনিয়নের জন্য আমি 2018 ডিসেম্বরে প্রথম, সেটা 19ই বলা চলে আর কি, আমরা প্রথম এই একলব্য পাবলিশিং নাম দিয়ে শুরু করি। প্রথম বছর আমরা 3টে বই করেছিলাম। আচ্ছা, তখনও আমি খুব ভালো জানতাম না যে কি ধরনের বই আমি করতে চাই। তো সেক্ষেত্রে আমি 2টো কবিতার বই, একটি ভ্রমণ সংক্রান্ত লেখা, আর 3টে বই বললে ভুল হবে, আরো 4টে গদ্যের বই ছিল। তো গোটা 7-6 এরকম বই ছিল আর সেগুলো এখন আর এক্সিস্ট করে না অবভিয়াসলি। তারপর 19 সাল থেকে আমরা প্রথম, মানে 19-এর মাঝামাঝি সময় থেকে আমরা প্রথম এই, মানে আমি কি ধরনের কাজ করতে চাই বা আমরা কি ধরনের কাজ করতে চাই এই ধরনের বই করা শুরু করি। আমাদের প্রথম বই ছিল শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই লেখা না লেখা কবিতা, তার আরেকটি কবিতার বই গুহালিপি, এবং আব্দুল কাফির অনুবাদে আব্বাস কিরোয়াস্তিমির কবিতার যে সংকলন, সেটার নাম কথা চিত্রকরণ। আচ্ছা, এবং আমাদের এক পুলিশ বন্ধু ছিল, তার নাম কামিল সেতসিনস্কি বলে, তার একটি পুলিশ গল্পের, মানে ছোটদের গল্পের সংকলন, সেটার নাম ছিল ওই লাল জুতো বলে। তো এই ধরনের বইপত্র দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, তারপর থেকে আমরা মূলত ফোকাস করি নন ফিকশনের ওপরে, কারণ এই নন ফিকশন নিয়ে একটা দ্বন্দ্ব সারাক্ষণ এখন চলছে। আমরা খুব একটা ফিকশন করে উঠতে পারি, মানে আমরা করিনি আর করতে পারিনির মধ্যে একটা ফারাক। আমরা করে দেখিয়েছি যে খুব সেখানে আমরা সাফল্য পেয়েছি তাও না, কারণ আমাদেরকে লোকে যেটুকু চিনেন, যেরকম ভাবে চিনেছে, তাতে নন ফিকশনের ক্ষেত্রটাই তারা চেনেন। আচ্ছা, আমরা এখনো অব্দি গোটা 3 গল্পের বই করেছিলাম, যেগুলো এখন আর লিস্টে নেই। কবিতার বই আমরা কিছু করেছিলাম, যেগুলো এখনো লিস্টে আছে, যার মধ্যে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, সুমন্ত মুখোপাধ্যায়ের কবিতার বই অটো রুট আমরা করেছিলাম, তো সেগুলো এখনো লিস্টে রয়েছে। তৃষা চক্রবর্তীর একটি কবিতার বই আমরা করেছিলাম, কিন্তু কবিতার ক্ষেত্রেও আমরা মূলত অনুবাদের দিকে বেশি ঝোঁক ছিল আমাদের।
আব্দুল কাফির আমাদের আরো দুটো অনুবাদের বই আছে। একটি হচ্ছে সুফি সন্ত শাহ আব্দুল লতিফ, তার যে একটি বই ছিল রিজালো বলে, সেটির সম্পূর্ণ অনুবাদ বাংলায় প্রথমবার। তার নাম আমি তুমি লীলা। তুমি সেটি অনেক পপুলার বই। হ্যাঁ। তাই আরেকটি হচ্ছে সারমাদের রুবাই বলে, হ্যাঁ, সেটিও বাংলায় প্রথমবার। কারণ বাংলায় এর আগে সারমাদ নিয়ে খুব একটা কিছু লেখাপত্র ছিল না। মৌলানা আব্দুল কালাম আজাদের কিছু লেখা ছিল, সেগুলো ইংরেজিতেই অবশ্যই। আর বিশ্বভারতী থেকে একটি বই ছিল, সেটি দ্বিভাষী। আচ্ছা, সেটি ফার্সি এবং ইংরেজি মিলিয়ে। আচ্ছা। তো আমরা প্রথম ওটা বাংলা করেছিলাম। তো এই জাতীয় বইপত্র, আর এই বছর যে বইগুলো করছি সেগুলো নিয়ে আমি পরে বলছি, আমরা আলোচনায় আসবে এক এক করে। এনেছি সুশোভন, অনেকগুলো বই আমাদের হাতের কাছে রয়েছে, তো আমরা একটা করে বই আমরা দেখাবো এবং সেই বইয়ের পিছনের গল্পগুলো আমরা শুনবো বিষয়বস্তু নিয়ে। তো সেরকম একটা বই সুশোভনকে দেখাতে এইটি সুকুমার সমাজপতির আত্মজীবনী, একটু উপরে খেলা সুরের গল্প কথা। এটি গত বছর প্রকাশিত হয়েছিল এবং এটি মানে আমাদের ভাষায় বেস্টসেলার বলা চলে, কারণ এখনো অবধি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, অনেকগুলো জায়গায় রিভিউ হয়েছে। বইটি হতে অনেক দিন সময় লেগেছিল, কারণ এই বইটি ধারাবাহিকভাবে বেরিয়েছিল অধুনালুপ্ত শিলাদিত্য পত্রিকায়। আচ্ছা, কিন্তু যা পত্রিকার পাতায় বেরিয়েছে সেটাই তো সরাসরি বই করা যায় না। তারপরে আরো অনেক এডিটিং ছিল এবং তার সঙ্গে প্রচুর ছবি জোড়া হয়েছে। এখানে যে ধরনের দুষ্প্রাপ্য ছবি আছে তার সবই তার পারিবারিক সূত্রে পাওয়া, পারিবারিক অ্যালবাম থেকে জোগাড় করা। এটি এবছরও মেলায় থাকবে এবং আরো খানিক জিনিসপত্র এখানে সংযোজিত হয়েছে। তো এটি একটি বই। আরেকটি বই আমি দেখাতে চাই, যেহেতু এবছর আমাদের এখানে সাধারণ নির্বাচন, তো এই বইটি আমরা করেছিলাম 2021-এর সাধারণ নির্বাচনের সময়, 5 বছর আগে। তার কিছু কারণ ছিল। এই বইটি কীর্তিমোহন সেনের লেখা, দুটি বই একসাথে এখানে। শক্তিনাথ ঝা একটি দীর্ঘ ভূমিকা লিখেছিলেন এবং এর বইটির শেষে প্রচুর রঙিন ছবি আমরা জুড়েছিলাম, বিভিন্ন মিউজিয়ামের সূত্রে পাওয়া সেই ছবিগুলি। এই বইটি করার একটি মূল কারণ ছিল যে আমাদের এখানে যে ধর্মান্ধতা বা একটা মানে সেকুলারিজমের বিরোধী একটা যে কথা সারাক্ষণ চলছে, আমাদের তো কাজ মঞ্চ বেঁধে বক্তৃতা দেওয়া নয়। আমরা যে ফর্মে কাজ করি সেখানে আমাদের যে একটা পক্ষপাত রয়েছে সেটাকে প্রকাশ করা বা প্রচার করা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বই বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই দুটি বই একসাথে করেছিলাম। এই সূত্রেই আমি এবছর একটি বইয়ের কথা বলবো যেটি ছাপতে গেছে। সেটি হচ্ছে রাজীব ভার্গব। তিনি একজন হিস্টোরিয়ান এবং পলিটিক্যাল থিওরিস্ট। তার একটি বই, সেই বইটি ইংরেজিতে মূলত বেরিয়েছিল সিগাল থেকে। সেই বইটির নাম হচ্ছে রি-ইমাজিনিং ইন্ডিয়ান সেকুলারিজম। তো এটা প্রকাশকাল ইংরেজি বইয়ের প্রকাশকাল 2023। তো এই আসলে সিগালের একটা হিস্ট্রি ফর পিস ট্র্যাক্টস বলে একটা জিনিস আছে, সেখানে মূলত ইতিহাস সংক্রান্ত বিভিন্ন জটিল তত্ত্ব বা অন্যান্য বিষয় সেগুলো আলোচনা হয়। তার একটা কনফারেন্স হয় বা একাধিকও হয় কোনো বছর, এবং সেগুলো পরবর্তী সময় বই হিসেবে বেরোয়। তো সিগালের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিতে আমরা এখনো অবধি 5টা বই অ্যাকোয়ার করেছি। তার মধ্যে যেহেতু মানে সেকুলারিজমের কথা বললো, তো রাজীব ভার্গবের এই রি-ইমাজিনিং ইন্ডিয়ান সেকুলারিজম এই বইটি আমরা অনুবাদ করেছি। এই বইটির বাংলা নাম হয়েছে ভারতীয় ধর্মনিরপেক্ষতার পুনর্কল্পন বলে। এই সিরিজে আরেকটি বই রয়েছে, তার নাম অলকা পরাশর সেনের লেখা লুকিং ব্যাক থ্রু আওয়ার আইডেন্টিটিস, ইতিহাস পুরাণ। এই বইয়ের বিষয় হচ্ছে যে ইতিহাস এবং পুরাণে কিভাবে আমাদের যে সত্তা বা আমাদের যে আত্মপরিচয় সেটা আছে এবং কিভাবে সেটা বিভিন্ন জাতির ক্ষেত্রে কিভাবে সেটা ফ্র্যাগমেন্টেড এবং কিভাবে সেটা গড়ে উঠেছে, এবং তার সাথে আমাদের পুরনো ইতিহাসের কি সম্পর্ক, সেইটাকে নিয়ে কথা বলা। খুব মজার একটা ইনস্ট্যান্স আমি বলি। সেখানে হচ্ছে যে দক্ষিণ ভারতের একটি উপজাতি, তারা নরসিংহকে তাদের জামাইবাবু মনে করে। আমাদের এই তো কিছুদিন আগে নরসিংহ নিয়ে খুব ভালো একটা সিনেমা হয়েছিল, যেটা নিয়ে সবাই কথাবার্তা বলছিলেন। তো তার দুজন স্ত্রী, দুজনেরই নাম লক্ষ্মী দিয়ে। কিন্তু দ্বিতীয় যিনি স্ত্রী তিনি হচ্ছেন ওই উপজাতির একটি মেয়ে। এবং সে কারণে প্রথম স্ত্রী যিনি আসল লক্ষ্মী, তিনি তো পছন্দ করেন না, কারণ সতীনকে কেই বা পছন্দ করে। এই
এই মিথটাকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে যে মন্দির গাত্রের যে অলঙ্করণ, তাদের যে আইডেন্টিটি ক্রিয়েশন, তাদের যে অন্যান্য উপকথা, সেগুলোকে কিভাবে ইতিহাস ডিল করে, এটা নিয়ে এই গোটা বইটি কথা বলেছে। আচ্ছা। তৃতীয় যে বইটি এখানে ইউসুফ সাঈদের লেখা, প্যাট্রোনাইজিং দ্য বাজার আর্ট ইন 1947 বলে, 1947-এর দেশভাগের সময় ভারত এবং পাকিস্তানের যে ক্যালেন্ডার চিত্র, যে পোস্টার চিত্র, সেগুলো কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল, সেটা নিয়ে একটা বই। আচ্ছা। এবং সেই বইটায় অনেক দুষ্প্রাপ্য ছবি রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে প্রকাশিত মৌলানা আব্দুল কালাম আজাদের উর্দু ক্যালেন্ডার, মানে উর্দু ক্যালেন্ডারে তার ছবি, বা কলকাতা থেকে প্রকাশিত একটি পোস্টার যেখানে গান্ধী এবং নেহরু বসে রয়েছে, দুর্গা তাদেরকে আশীর্বাদ করছেন যে এবার তোমরা স্বাধীনতা পাও। আচ্ছা। এরকম সব নানা রকম, এবং পাকিস্তানের দৃশ্য সংস্কৃতির নানা রকম পোস্টার সেখানে রয়েছে। আচ্ছা। এবং এই প্রসঙ্গে আরেকটি বইয়ের কথা উল্লেখ করতে হবে, সেই বইটির ইংরেজিটি এখনো বেরোয়নি, ইংরেজিটি বেরোবে, সেটি রমিলা থাপারের লেখা। আচ্ছা। রমিলা থাপার এবছর অর্থাৎ 2025-এ কপিলা বাদশার মেমোরিয়াল লেকচার তিনি দিয়েছিলেন। সেই বইটি এখনো বেরোয়নি, সেটি সিগাল থেকেই বেরোনোর কথা, মূল ইংরেজি বইটা। তার যে বাংলা অতীত নির্মাণের রাজনীতি, অর্থাৎ এই যে সময়ে দাঁড়িয়ে ইতিহাসকে যেভাবে ডেপিক্ট করা হচ্ছে, বা ইতিহাসকে যেভাবে নানা রকম ভাবে ইউটিউবের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিকৃত বলতে পারি, বিকৃত নাও বলতে পারি, কিন্তু নানা রকম গল্প কথা অনেক সময় ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেগুলো ইতিহাস নয়, ইতিহাস নয়, মানে অনেক সময় এআই এর প্রসঙ্গ উঠতেই পারে। এআই দিয়ে বানানো কিছু ভিডিও, সেগুলো আসলে কোনোদিনই ইতিহাস ছিল না, কিন্তু সেটা শুধুমাত্র ভিডিও ক্রিয়েশনের জন্যই হয়তো তৈরি, কিন্তু সেটা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। আর এই আগ্রাসনের সময়টাও, মানে যে সময় লোককে আরবান নকশাল বলা হচ্ছে, যে কোনো বুদ্ধিবৃত্তিক চিন্তাকে কোনোভাবে বলা হচ্ছে যে এই চিন্তাটা না করলেও চলে, বা চিন্তা এরকম ভাবে করা উচিত, সেখানে অতীত নির্মাণের রাজনীতি, ইতিহাস লেখনে বর্তমানের আগ্রাসন, অর্থাৎ এখনকার যে প্রশ্ন এবং পুরোনো সময়ের যে উত্তর, বা পুরোনো সময়ের যে প্রশ্ন এখনকার যে উত্তর, সেগুলোকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি, বা কিভাবে আমরা এই যে জার্নি, সেটাকে আমরা দেখতে পারি, সেটি রমিলা থাপার অত্যন্ত সহজ ভাষায়, অত্যন্ত প্রাঞ্জল ভঙ্গিতে এটা বলেছেন, এবং সেটি মূলত ছিল বক্তৃতা। আচ্ছা। সেটিকে পরে বই করা, সেটা রাজীব ভার্গবের ক্ষেত্রেও তাই, যে উনি যে সময় 2023-এ বইটা বেরিয়েছিল, সেই সময় যে ডেটা আর 2025-এর ডেটা তো এক নয়, সেক্ষেত্রে উনি অনেক বদল করেছেন, এবং সেইভাবে সেই বইটি বেরোচ্ছে। তো এখন অবধি অনুবাদের ক্ষেত্রে যদি বলি, আরেকটা বই দিয়ে শেষ করি, সেটিরও ইংরেজিটা এখনো বেরোয়নি। সেটি এর আগের বছর আমরা সিগালের যিনি কর্ণধার নবীন কিশোর, তিনি খুবই ভালো ছবি তোলেন এবং কবিতা লেখেন, তার একটি কবিতার বই আমরা করেছিলাম। সেই বইটির নাম ছিল বিষাদের পাণ্ডুলিপি। সেই বইটি আমি দেখাতে চাই। সেই বইটির পরে এই বছর আমরা যে বইটি করতে চাইছি, সেই বইটির নাম আয়নার মুখ ও অন্যান্য ছায়া। সেটি গদ্যের বই। সেটি 5টি গদ্য রয়েছে সেখানে, মূলত সংস্কৃতি, অস্তিত্ব, সহনশীলতা, যে ধরনের প্রসঙ্গগুলো নিয়ে এখন রোজ আমরা আলোচনা করতে পারি বা করতে চাই, সেই ধরনের 5টি গদ্য। এবং জার্মান শিল্পী ম্যাক্স নিউম্যান, তিনি এই গোটা বইটাই ছবি এঁকেছেন, এবং পুরোটাই রঙিন। ছোট্ট বই, হয়তো 106-8 পাতা এরকম বইটির মাপ হবে, কিন্তু পুরোটাই রঙিন চিত্রিত। তো ম্যাক্স নিউম্যানের ছবি দিয়ে এই বইটি, এটির নাম আয়নার মুখ ও অন্যান্য ছায়া, এটি প্রকাশিত হবে। এই বইমেলার মধ্যে, এগুলো সব বইমেলার মধ্যেই পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আরো দুটো বই যেটা এই বছর বেরিয়েছিল কিন্তু বইমেলাতেও পাওয়া যাবে, এই দুটোকে আমরা পরিপূরক বলতে পারি। একটির নাম সমিত বাণী, গৌড়ীয় বৈষ্ণব সাধনায় মাধুকরী, আর দ্বিতীয়টির নাম হচ্ছে অধিকারের দর্শন, গৌড়ীয় বৈষ্ণব সাধনায় বর্ণভেদ প্রথা। এই দুটি বৈষ্ণবিজম নিয়ে বই, বোঝাই যাচ্ছে। প্রথমটি হচ্ছে যে এই যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাধনায় এই যে ভিক্ষে করার যে প্রথা, মাধুকরী করার যে প্রথা, কীর্তন গেয়ে, তার উপর একটি গবেষণাধর্মী বই। আর দ্বিতীয়টি হচ্ছে যে চৈতন্য যখন পুরীতে গেছিলেন, আমরা অনেকেই জানি যে সেখানে তখনও জাতপাত প্রথা ছিল। আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বঙ্গদেশেও জাতপাত প্রথা যে ছিল, সেটিও তার নানা ঘটনায়
প্রমাণিত এবং প্রকাশিত। তো গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বা সাধনায় এদের যে জাতি প্রথা সেটি কিভাবে ছিল, তার কিভাবে অ্যাবলিউশন হয়েছে, বা সেই সময় সেই জাতি প্রথার জন্য অন্যান্য কি কি সমস্যা বা সুবিধে বা যাই ঘটনা হতো সেগুলো কিরকমভাবে হতো, সেগুলোকে কেন্দ্র করে এটি। আর আরেকটি বই, সেটাও এবছর প্রকাশিত হয়েছে, যেটাও মেলায় এবছর দেখানো যাবে, সেটি হচ্ছে ছড়ায় ছড়ায় সুন্দর। এটি প্রায় এটি সম্পাদনা করেছেন তপন বাগচি এবং বরেন্দ্র মণ্ডল। এই বইটিতে 132 জন ছড়াকারের ছড়া রয়েছে, সুন্দরবন বিষয়ক এবং ভারত বাংলাদেশ দুটো মিলে। মানে এই ছড়ার যে তালিকা সেটি শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, তারপর যতীন্দ্রনাথ সেনগুপ্ত, অন্নদাশঙ্কর রায়, সোমনাথ চট্টোপাধ্যায়, পবিত্র সরকার, এরকম। আবার বাংলাদেশের ক্ষেত্রে খালেক বিন জৈনুদ্দিন, আনসারুল হক, জ্যোতির্ময় সর্দার, তপন বাগচি, হাফিজুর রহমান, আসলাম সানি, ফারুক নওয়াজ, এরকম নানা বাংলাদেশের ছড়াকার, দুই বাংলার নানা ছড়াকার এখানে সুন্দরবন কেন্দ্রিক ছড়া লিখেছেন, এবং একটি দীর্ঘ ভূমিকা এবং একটা পরিচিতি রয়েছে তাদের, যে তারা মানে তাদের অন্যান্য বই কি, অন্যান্য কি, তারা হ্যাঁ প্রত্যেকজনের একটা করে মানে বায়ো নোট রয়েছে। তাহলে আমরা কি বেশ কিছু নতুন বই যা প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে, সেরকম বইয়ের কথা সুশোভনের থেকে আমরা শুনলাম। আচ্ছা সুশোভন, এর বাইরেও কিছু বই তো প্রকাশিতব্য, যা একদম বইমেলার মাঠেই হাতে কলম পাঠক পাবে, তো সেরকম বইয়ের কথা যদি বলতে হয়, তন্ময় দেবনাথ তরুণ গবেষক, শরৎচন্দ্রের তো এবছর ৭০ তো সেই উপলক্ষে তন্ময় দেবনাথ শরৎচন্দ্র কিছু সংশয়ের মোকাবিলা, এই বিষয়ে একটি প্রবন্ধ বই, ছোট প্রবন্ধের বই সে লিখেছে, সেটি মেলার মাঠে পাওয়া যাবে। আচ্ছা, এই যে এখন কোলাবোরেশনের কথা হচ্ছিল বা কপিরাইট অ্যাকোয়ার করে অনুবাদের কথা হচ্ছিল, বছর ৩ আগে আমাদের সঙ্গে জুবান বুকস, তাদের একটা কপিরাইট অ্যাকোয়ারমেন্টের চুক্তি ছিল। কবিতা পাঞ্জাবির লেখা বই আনক্লেমড হারভেস্ট, সেটি আমরা অনুবাদ করছিলাম তেভাগার মৌখিক ইতিহাস নিয়ে। এই বইটির নাম হচ্ছে ভিজে মাটির গন্ধে, তেভাগার মৌখিক ইতিহাস। কবিতা পাঞ্জাবি যাদবপুরে কম্পারেটিভ লিটারেচার পড়াতেন। তিনি একটি গবেষণা প্রকল্পে বহু বছর আগে তিনি তেভাগা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এরকম মহিলাদের ইন্টারভিউ করেছিলেন। সেগুলো সমস্ত রেকর্ডিং হিসেবে ছিল, এবং পরবর্তী সময় সেটি ইংরেজিতে বই হিসেবে বেরোয়। কিন্তু বাংলা বইটা কখনোই এর আগে বেরোয়নি বা বেরোনোর মতো পরিসর তৈরি হয়নি। তো আমরা ওনার সাথে কথা বলি এবং সেই কপিরাইট অ্যাকোয়ার করি। এই বইটায় কয়েকটা মজা আছে, মানে মজা শব্দটা বললাম হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। এই বইটির ভূমিকা লিখছেন কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, তার একটা নকশালবাড়ির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বইটি অনুবাদ করেছেন মহাশ্বেতা রায়, এবং বইটির যে আফটারওয়ার্ড মানে উত্তরভাগ সেটি লিখছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। এবং এই বইটিতে ছবি এঁকেছেন চিত্রভানু মজুমদার নীরদ মজুমদারের সুপুত্র। তিনি এই বইয়ে ছবি আঁকার বেশ কিছু কারণ রয়েছে, কারণ দুবাইয়ের একটি গ্যালারি 1x1-এ তিনি এই তেভাগা নিয়ে একটি বিরাট প্রদর্শনী এবং ইনস্টলেশন করেছে। তো সেই ঘটনা বা খবর আমরা দেখি এবং জানতে পারি, এবং আমরা চিত্রভানুদাকে অনুরোধ করি যে যদি তিনি এখানে আমাদের বইয়ের প্রচ্ছদ এবং ভেতরে কিছু ছবি এবং ওই ইনস্টলেশন বা এক্সিবিশন থেকে যদি কিছু ছবি তিনি ব্যবহার করতে আমাদেরকে মানে অনুমতি দেন, হ্যাঁ, তো তিনি সানন্দে রাজি হন এবং তিনি সেই কাজ করেছেন। তো এই বইটিও মোটামুটি মেলার মাঠে আমরা আশা করতে পারি। তো এবং আরেকটি বই তন্ময় দেবনাথের, সেটি হচ্ছে নাগরিক উত্তরাধিকার, বাংলা সাহিত্যের ইতিহাস রচনার নির্মাণ। অর্থাৎ চর্যাপদের আগে বাংলার যে মানে সাহিত্যের ইতিহাসের যে নির্মাণ, সেটি কিন্তু মূলত ছিল বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন দেশীয় লেখক এবং ইংরেজ বা ব্রিটিশ বা অন্যান্য যে বিদেশি লেখকদের হাত ধরে। তো তার একটা এক্সটেন্সিভ মানে সংকলন, অর্থাৎ প্রায় 60টা মতো লেখা সে এক জায়গায় করা হয়েছে। এই চর্যাপদের আবিষ্কারের আগে বাংলা ভাষার যে ইতিহাস সেটি কিভাবে অন্য লোকজন বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন বা দেখছেন, সেটাকে আমরা এক জায়গায় করার একটা চেষ্টা করেছি। এছাড়া কিছু বই এই মুহূর্তে তো এছাড়া খুব কিছু বই মেলার মাঠে অন্তত নেই। মেলার পরে আমাদের আরো কিছু পরিকল্পনা, সেগুলো নিয়ে আমরা হয়তো আবার পরবর্তী ভিডিওতে আসবো। সুশোভনের সাথে তো এই
সাক্ষাৎ শেষ নয়, ভবিষ্যতে আরো আসবে। আচ্ছা, মেলার মাঠ যেহেতু কথা হচ্ছে, একলব্য প্রকাশন কোথায় থাকছে মেলার মাঠে? আমাদের সত্যি কথা বলতে নিজস্ব স্টল নেই। আচ্ছা। নেই এই অর্থে নয় যে আমরা অ্যাপ্লাই করেছি পাইনি, হুম, এরকমটা নয়। আমরা প্রথম থেকেই হুম। সহজ পাঠ যে প্রকাশনী, হুম, তারা আমাদের খুবই বন্ধুবান এবং প্রত্যেকবার তারা যে আন্তরিকতা বা অন্যান্য আতিথেয়তা দেখান, আমরা খুবই কৃতজ্ঞ তাদের কাছে। তো তারা এবছর রয়েছেন 329 নম্বর স্টলে। আচ্ছা। সেখানে আমাদের বই প্রত্যেকবার পাওয়া যায়, এবারেও যাবে। যাবে। 322-এ রয়েছে ডিএম লাইব্রেরি, তারাও আমাদের খুবই বন্ধু, হুম। তাদের ওখানেও আমাদের বইপত্র পাওয়া যাবে। হুম। এছাড়া ঋত প্রকাশনী স্টল 222, হুম। সেখানেও আমাদের বইপত্র পাওয়া যাবে। আচ্ছা। আমাদের নিজস্ব যেহেতু স্টল নেই, হুম, তো সেহেতু আমাদের যারা পাঠক তারা হুম। যদি এই 3টে জায়গা থেকে যে কোনো একটা জায়গা হুম। থেকে খুঁজে নেন, হুম, হুম। তাহলে খুব সুবিধা হয়। আর এই পুরনো বইয়ের কথা যেহেতু উঠলো এবং হুম। নতুন বইয়ের কথাও যেহেতু হচ্ছে, হুম। একটা কথা তোমার এই প্ল্যাটফর্মে হুম। বলতে চাই, খোদাই চিত্রকোষ। হুম, হুম। এই বইটি আমরা বেশ পপুলার বই খোদাই হ্যাঁ, চিত্রকোষ। গত বছর করেছিলাম এবং পাঠকের আশীর্বাদে বা ভালোবাসায় আমরা মেলার মধ্যে বইটা আনতে পারিনি, কিন্তু আচ্ছা। মেলার মধ্যে আমাদের প্রায় 78টা প্রি বুকিং হয়েছে গত বছরের গত মেলায়। বছরের মেলায়। একটি এক্সিবিশন ছিল 19 শতকের কাঠখোদাইয়ের উপর, হয়তো তোমার মনে আছে। তো সেখানে প্রি বুকিং ছিল এবং বইটি বেরোয় ফেব্রুয়ারিতে। আচ্ছা। বইটি শেষ হয়ে যায় এপ্রিলে। বাহ। তারপরে নানা টানাপোড়েনের জন্য আমরা বইটি রিপ্রিন্ট করতে পারছিলাম না, কারণ এই বইটি ডিজিটাল মাধ্যমে, আমি পিওডি শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ পিওডি বলে ওই অর্থে যেরকম ভাবে দাগিয়ে দেওয়া হয় সেরকম কিছু নয়। ডিজিটাল মাধ্যমে কম সংখ্যক ছেপে এটাকে আমরা সুবিধা করতে পারতাম না। তারপরে দীর্ঘ সময় এটার কিছু এডিটিংও বাকি ছিল, সেটা হয়ে উঠছিল না। তারপর তো যা হয়, সেপ্টেম্বর মাসে প্রচুর কাগজও কেনা ছিল আমার, তো সেপ্টেম্বর মাসে বৃষ্টিতে সেগুলো সব নষ্ট হয়ে যায়। তো এই বছর সেই বইটি আবার নতুন করে পরিবর্তিত সংস্করণে আসছে। গত বছর দামটা বেশ কম ছিল, কারণ আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এবছর যেহেতু কাগজের দাম বেড়েছে, জিএসটি বেড়েছে, 12 থেকে 18% হয়ে গেছে জিএসটি, তো সেহেতু হয়তো একটু দাম বাড়বে। কিন্তু পাঠক আশা করি হতাশ হবেন না, কারণ এখানে রঙিন এবং সাদা কালো নানা রকমের নতুন ছবি এখানে যোগ হয়েছে। আচ্ছা। মূল লেখা মূলত কম বেশি একই রয়েছে, কিন্তু ছবি যোগ হয়েছে। এবং তোমার এই প্ল্যাটফর্মে আরেকটা কথাও বলতে চাই, মানে কন্ট্রোভার্সি না করে, সেটা হচ্ছে যে বাজারের তথাকথিত বাজারে একটা কথা উঠছিল যে এই বইটি আমরা আর ছাপছি না, অন্য কোনো প্রকাশকের সঙ্গে লেখকের চুক্তি হয়েছে এবং পরিবর্তিত পরিমার্জিত যে সংস্করণ তারাই ছাপছে। এটি কার্যত অসম্ভব, কারণ লেখকের সাথে আমাদের যথেষ্ট সম্পর্ক ভালো এবং তার সাথে আমাদের চুক্তি ছিল, ফলে এনওসি ছাড়া তো অন্য কেউ এই বই ছাপতে পারেন না, এবং এরকম কোনো ঘটনা তিনিও জানেন না, আমিও জানি না। আচ্ছা। তো এখানে এটাই খুব স্পষ্ট করে বলা দরকার যে খোদাই চিত্রকোষ একলব্য থেকেই বেরোবে, হয়তো 2200 টাকা দাম হবে এবং মেলার মাঠেই হয়তো পাওয়া যাবে। বেশ, তাহলে আমরা এই নিয়ে যে গুজব, যদি আপনারা কেউ শুনে থাকেন, মানে শোনেননি আশা করছি, যদি কেউ শুনে থাকেন গুজবে কান দেবেন। হ্যাঁ, সেটাই বলা ভালো। হ্যাঁ, সুশোভনের কাছে আর একটা প্রশ্ন, মানে আমরা বিভিন্ন পাঠকের থেকেও পাই, সুশোভনের বইগুলো যখন তাদের কাছে পৌঁছয়, বইঘর.in তারা অর্ডার করেন এবং তাদের কাছে পৌঁছয় ভারতের বিভিন্ন প্রান্তে, বিদেশের বিভিন্ন প্রান্তে, তখন আমরা একটা প্রশ্ন পাই যে বইয়ের মেকিং কিন্তু অন্যান্য বই, আমরা তুলনায় যাচ্ছি না, কিন্তু পার্টিকুলার তাদের বইয়ের মেকিং, তাদের কন্টেন্ট নির্বাচন, এসব নিয়ে বেশ একটা তরুণ প্রকাশক হলেও তার একটা আলাদা কৃতিত্বের দাবি রাখে। তো আমরা এর পিছনে, মানে সুশোভন একা দাঁড়িয়ে না, সুশোভনের পিছনে একটা টিম কাজ করছে? এখানে একটা কথা স্পষ্ট বলতে চাই, এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন গ্রুপ থিয়েটার, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের এখানে একটা চল রয়েছে যে দলের একটা নাম থাকে, ধরে নেওয়া যাক থিয়েটার ওয়ার্কশপ বা অন্য থিয়েটার, হ্যাঁ, সেটি বিভাস চক্রবর্তীর দল, তিনি একজন মানে ওই দলের প্রাণপুরুষ পরিচালক এবং তার ক্ষেত্র ধরেই পুরো কাজটা হচ্ছে। কিন্তু যেহেতু গ্রুপ থিয়েটার, সেহেতু অন্য থিয়েটার নামটা আর কেউ না বলে বিভাস বাবুর দল। ঠিক। তো এখানে একলব্য কিন্তু সুশোভনের মানে একার কিছু নয়। আচ্ছা, মানে আইনি হয়তো মালিকানা ক্ষেত্র আমি হয়তো বসে আছি, কিন্তু এই পুরো ব্যাপারটাই একটা কোলাবোরেটিভ ওয়ার্ক। আচ্ছা, এই যে আমি 5-6টা বইয়ের নাম বললাম, আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না, তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। ধরে নেওয়া যাক এই সুকুমার সমাজপতির বইটা, এটা হতে সময় লেগেছিল 2 বছর। গত বছর আরেকটি বই হয়েছিল এবার কথা প্রাণে প্রাণে, অমিতা চট্টোপাধ্যায়, তিনি প্রেসিডেন্সির ভাইস চ্যান্সেলর ছিলেন, যাদবপুরের প্রফেসর এমিরেটা, তার বইটি হতেও সময় লেগেছিল প্রায় 2 বছর। নন ফিকশনের বইটা একটা রিসার্চ 2 বছর 2.5 বছর, কারণ লেখাগুলো টাইপ করা, সেগুলো কপি এডিট করা, প্রুফ দেখা, একাধিকবার বদল করা,
ইত্যাদি প্রভৃতি। এবং আমি আমার সাম্প্রতিক অভিজ্ঞতা যদি বলি, এই যে হিস্ট্রি ফর পিস ট্র্যাক্টের যে ছোট বইগুলো, সেগুলো খুবই ছোট বই, মানে হয়তো 100-150 পাতা, কোনো ক্ষেত্রে তাও নয়। আচ্ছা। কিন্তু তাও অনুবাদের পরে, প্রুফ দেখার পরে অন্তত 4 থেকে 5 বার সেটা রিচেক করতে করতে একটা সময় আসে যে থ্রেশহোল্ডে পৌঁছে যায়, মনে হয় যে আর দেখবো না, ভুল থাকলে থাকবে, এবার পাঠিয়ে দিই। ঠিক ঠিক, মানে বইয়ের প্রতি যে মানে আপনারা যে কৃতিত্বটা দিচ্ছেন তার পিছনে যে পরিশ্রমটা থাকে সেটাই পিছনের গল্পটাই সবার বলছে। ক্ষেত্রেই হয়তো থাকে, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে আমরা পাঠকের ফিডব্যাকের প্রেক্ষিতে বলছি। আরো দুটো কথা বলতে চাই যে এই পুরো কাজটার পেছনে আমার অবদান কিছুই নয় বলা যায়। এটা একটা বিনয়। না, একদমই নয়, কারণ এই পুরো কাজটার পেছনে আমাদের ডিজাইন করেন 3 জন। আচ্ছা। প্রথমজন কৌশিক আনন্দ কীর্তনিয়া বা কৌশিক আঁকি, যিনি যাদবপুর ইউনিভার্সিটি প্রেসেরও প্রচুর কাজ করেন। তর্পণ সরকার, যিনি আমাদের অনেক বইয়ের কভারও করেন, ইলাস্ট্রেশনও করেন, লেআউটও করেন। আচ্ছা। এবং তৃতীয়জন সন্তু দাস, তাকে বই পড়ায় প্রায় সবাই চেনেন। এই 3 জনের অবদান আমাদের মানে অবশ্যই স্বীকার্য এবং স্মরণীয়। এছাড়াও আমাদের বেশ কিছু মানুষজন আছেন যারা এই মানে প্রুফ রিডিং এর কাজ, কপি এডিটিং এর কাজ এগুলো করেন। তার মধ্যে আমি 2 জনের নাম এখানে করতে চাই। 3 জনের নাম, কস্তুরী গুপ্ত, শানু ঘোষ এবং দীপিকা বলে একজন আমাদের সঙ্গে নতুন কাজ শুরু করেছেন। এই 3 জন আমাদের নিরলস কাজ করে চলেন এবং তাদের অন্যান্য পেশার সংক্রান্ত ঝামেলা সামলেও তারা কাজ করেন। এখানে আরেকটা কথাও বলতে হবে, সেটা হচ্ছে যে বইয়ের মাপজোক নিয়ে আমরা সাধারণত নানা সময় একটু চেষ্টা করেছি এক্সপেরিমেন্ট করার। কারণ বই তো সাধারণত যে প্রেসে ছাপা হয় সবাই তো কম বেশি 3-4টে প্রেসে ডিল করেন, প্রায় একই রকম দেখতে। তাহলে আমি কি দিয়ে আলাদা করতে পারি? আমরা চেষ্টা করি ভালো বোর্ড দেওয়ার, অর্থাৎ খোদাই চিত্রকরীর সময় আমরা কাপা বোর্ড 8 mm দেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু বইটা মোটা, পাতাগুলো বেশ মোটা, একটা ধরে রাখার ব্যাপার। আমরা মূলত সোনা পেপারের কাগজ ব্যবহার করি পুস্তানির ক্ষেত্রে। এবং এক্ষেত্রে একটা মজার গল্প বলতে চাই। সারমাদের রুবাই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, তার সামনেটা ওই লেজার কাটিং, তুমি দেখেছো তো? এই লেজার কাটিংটা আমার মাথায় এসেছিল, আমি খুব ইনোভেট করেছি কিছু তা না। হ্যাশেট ইন্ডিয়ার অনেকগুলো বই আছে। সেই বইটা আমি উপহার পেয়েছিলাম, বহুদিন আমার বাড়িতে রাখা ছিল। তো কাফিদার বই সবার শেষ মুহূর্তে আসে, মেলার ঠিক আগে আগে, আর তারপর প্রচুর এডিটিং থাকে, আর প্রত্যেকবারই মনে হয় যে এবারে কি করবো না। তো এর আগেও হয়েছিল যে এই নবীন কিশোরের বইটার ক্ষেত্রেও আমরা যেরকম এই কি বলে টেক্সচার পেপারের উপরে সিল স্ক্রিন করেছি, এরকম 4-5টা বইয়ের আগেও আমরা করেছি। তো আমরা সেবারে ভাবছিলাম যে কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা তখন ঠিক করি যে আমরা লেজার কাটিং করবো। লেজার কাটিং কলকাতায় হচ্ছিল না, যেখানেই যাচ্ছিলাম কেউ জুতোতে লেজার কাটিং করেন, কেউ ম্যাসোনাইট বোর্ডে করেন, কিন্তু বইয়ে কেউ কখনো করেন। দিল্লিতে হয়, থমসন প্রেস করেন, কিন্তু সেইটার যা খরচা এবং তার জন্য যে পরিমাণ বই ছাপতে হবে সেটা বাংলায় ভাইবেল না। তো আমরা একটা জায়গায় যোগাযোগ করি এবং একটি ওই আর.এন. মুখার্জি রোডের একটা জায়গায় সেখানে পৌঁছাই। সেখানে সে বলে যে আমরা করে দিতে পারি, কিন্তু একটু সময় লাগবে। তারপর ওয়ান ফাইন মর্নিং তারা ফোন করে বলেন যে আমাদের এখানে মেশিনটা বসে গেছে, আমাদের আরেকটি ইউনিট আছে ধানবাদে, আপনি ওখানে একটু পাঠাবেন। কিভাবে পাঠাবেন? বলুন, আপনি বোর্ডগুলো বানিয়ে আনুন, বাসে তুলে দেবো, 2 দিনে হয়ে আবার ট্রেনে ফেরত আসবে। তো আমি তো বুঝতেই পারছি যে ওটা আর হবে না। আমি যখন বাসে তুলে দিচ্ছি আমি জানি ওটা আর ফেরত আসবে। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে 2 দিনের মাথায় ওটা ফেরত আসছে, এবং যে কাটিং গুলো হয়, যে অবশিষ্টাংশ, সেগুলো সমেত ফেরত আসে। তো এটা খুবই আশ্চর্য, এবং এরকম খুঁজতে খুঁজতে আমরা অনেক ক্ষেত্রে অনেক জিনিস খুঁজে পেয়েছি বলা চলে। সেটা খুবই মজার। এবং এই যে প্রসেসটা, অর্থাৎ বই তৈরি করা মানে তো শুধু বিক্রি নয়, বা বই তৈরি করা মানে শুধু এডিটোরিয়ালও নয়। এই যে তোমার মতো যারা প্ল্যাটফর্ম যারা বিক্রি করেন তাদের ফিডব্যাক, যারা পড়ছেন তাদের ফিডব্যাক, এবং যারা কাজ করছেন তাদের আনন্দ, এই সবটা মিলে আমার মনে হয় এটা একটা কোলাবোরেটিভ প্রসেস। এবং সেখানে আমি একমাত্র কেউ নয়, আমি একজন রিপ্রেজেন্টেটিভ মাত্র, কিন্তু এর পেছনে আরো অনেকে দাঁড়িয়ে আছে। এই পিছনের লোকগুলোর কথা আমরা জানতে পারি না, বা গল্পগুলো আমরা জানতে পারি না, সেটা সুশোভনের কাছ থেকে শোনা আমাদের কথা বলতে চাই। সেটা হচ্ছে দেবাশিস আড্ডি, তিনি কিন্তু এই কাজ, আমার বেশিরভাগ কাজ করতে আমার প্রচুর সহযোগিতা করেছেন। পিক্সেল ইন্ডিয়া বলে একটি প্রেস রয়েছে, তারা প্রচুর সহযোগিতা করেছেন। এবং এই যে কাটিং এবং অন্যান্য যে বাইন্ডিং এর কথা বললাম, যে ইনোভেটিভ বাইন্ডিং, সেগুলো সৌমেন দত্ত বলে একজন আছেন, তিনি আরো অনেক বড় প্রকাশনীর কাজ করেন। আমরা যেটুকু বই দিই খুবই সামান্য সে তুলনায়,
কিন্তু তিনি অত্যন্ত যত্ন নিয়ে এই কাজগুলো প্রত্যেকবার করেন এবং তিনি অনেক সময় আমায় পরামর্শ দেন যে এইটা আরেকটু এরমভাবে করা যায়, এটা আরেকটু এরমভাবে বদল করা যায়। তো এদের সহযোগিতা ছাড়া এটা পুরোটাই না একটা ওই নির্মাণ, মানে একটা ওই ঠাকুর তৈরি যেরকম হয় না যে আস্তে আস্তে গড়ে ওঠে, খানিকটা ওরকম। হ্যাঁ, একদম একদম প্রকাশকের কাছে মানে যেমন বলে বইটা প্রতিটা সন্তানের মতোই, এবং এই পুরোটাই খুব আনন্দের ব্যাপার। মানে এখনো অবধি যে বইগুলো হয়, মানে যেগুলো খুব সাদামাটা অর্থাৎ একদমই কনভেনশনাল, সেগুলোতে হয়তো অত মজা হয় না, মানে আরো 5টা বইয়ের মতোই হচ্ছে। কিন্তু যেগুলো আসলে এই ধরনের ব্যাপার, মানে খানিকটা অন্যরকম জিনিসপত্র করবার প্রবণতা আমাদের থাকে এবং আমরা মানে সাকসেসফুল হই, সেখানে একটা অন্যরকম মজা বা আনন্দ কাজ করে। হ্যাঁ, চেষ্টা থাকলে বা সেটার ওইটা খুঁজে নেওয়া, সেটাও একটা পথ বেরিয়ে আসে। চেষ্টা থাকে তার পথও বেরিয়ে আসে, যেমন বললে ধানবাদ থেকে করি। এবং এই এর ক্ষেত্রেই বলি, এই খোদাই চিত্রকোষের ক্ষেত্রে গতবারে আমরা যখন রঙিন ছবি ছেপেছিলাম, সেটা ন্যাচারাল এভলিউশন বলে একটি কাগজ, সোনা পেপারে, তাতে ছাপা। এই কাগজটি যথেষ্ট দামি এবং খুবই মূল্যবান কাগজ। এই কাগজে খুব দামি দামি ছবির বই হয়, এমনকি রবীন্দ্র চিত্রাবলী ওই কাগজে করা। কিন্তু গতবারে যেহেতু কম পাতা ছিল ছবি করা হয়েছিল, এবং এই কাগজটাই আমাদের তোলা ছিল, জলে নষ্ট হয়ে গেছে। তো এখন যা কাগজের দাম বেড়েছে, আমরা খুব স্যাঙ্গুইন নই যে আবার পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা করব। এবার তাতে যে খুব কিছু পাঠকের বদল হবে তা কিন্তু নয়, মানে হয়তো 100% পাঠকের মধ্যে হয়তো 50 জন বা 40 জন হয়তো বুঝতে পারবেন এটা আলাদা কাগজ। কিন্তু এটা একটা প্রসেস তোমাদের দিক থেকে যে আমরা এই কাগজটাই ব্যবহার আগের বারে যেহেতু করেছিলাম এবং এইবারেও এটা করতে চাই, তাতে রঙিন ছবির কালার টোন আরো বেটার ফোটে ইত্যাদির কারণে, বা হয়তো ওইটা যদি নাও পারি ওর সমকক্ষ একটু কম দাম, সেরকম কোনো কাগজ ব্যবহার করলাম, এরকমটা চেষ্টা থাকে আসলে। অবশ্যই অবশ্যই আমরা সুশোভনের থেকে যেগুলো প্রকাশিত হয়েছে সেরকম বই এবং প্রকাশিতব্য বই, যা বইমেলার মাঠে আপনারা দেখলেন যে 3টে স্টল যা সুশোভন জানালো আমাদের, সেই স্টলগুলোই আপনারা পাবেন। আর সারা বছর ধরে কিন্তু বইঘর.in সুশোভনের একলব্য পাবলিশিং হাউসের বই কিন্তু পাওয়া যায় সারা ভারতে, ডেলিভারি এবং বিদেশেও। তো বইমেলার সময় যে বই বেরোচ্ছে, আমি জানি না সুশোভনের কি, মানে যা বইয়ের কন্টেন্ট আমরা শুনছি বইমেলার মাঠেই শেষ হয়ে যাবে এরকমই আশা করছি। হ্যাঁ, এরকম আশা করছি না, কিন্তু যা পাওয়া যাবে মোটামুটি। আমরা কিন্তু বইমেলায় যারা একান্তই আসতে পারবেন না, বাংলার বাইরে আছেন বা তাদেরকে সবাইকে অনুরোধ করব যে বইঘর.in আমাদের সারা বছর আমাদের সমস্ত বই অত্যন্ত যত্ন সহকারে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন এবং অত্যন্ত মুছিয়ানার সাথে সেই কাজটা তারা করেন। আমি বন্ধুদের ক্ষেত্রে বলি, বা যারা কলকাতার বাইরে থাকেন তাদেরকেও বলি যে বইঘর.in বাংলা বইয়ের অ্যামাজন। এটা আবার আরো বিনয়ী না, আরো বিনয়ী নয়, হয়তো একটা অন্য আমরা চেষ্টা করি পাঠক আর প্রকাশকের মাঝে একটা সেতু তৈরি করার, আমাদের চেষ্টা। বড় ব্র্যান্ডের নাম নিলাম, সেটা হয়তো একটা বিষয়। অ্যামাজন শব্দটা হয়তো তুমিদার একটু অসুবিধা, ওরা ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল, আমরা আঞ্চলিক ভারতের মধ্যে, কিন্তু বাঙালি পাঠকের কাছে সীমাবদ্ধ। কিন্তু যারা কলকাতার বাইরে থাকেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন, অত্যন্ত ভরসাযোগ্য একটি প্ল্যাটফর্ম। এখান থেকে বই অর্ডার করতে পারেন। এবং আগের বারেও আমাদের যে বড় বইটির কথা বললাম, খোদাই চিত্রকোষ, সেটি আকারে এবং বহরে যথেষ্টই বড়, কিন্তু কোথাও কোনো কমপ্লেন আসেনি যে বই ড্যামেজ হয়েছে বা পৌঁছাতে সমস্যা হয়েছে। সুতরাং আপনারা নির্দ্বিধায় এখান থেকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ সে কারণে। সুশোভন বেশ কিছু প্রকাশিতব্য বইও আছে এবং সেসব নিয়ে সুশোভনের বেশ ব্যস্ততা রয়েছে। সুশোভনকে মানে এই সময় প্রকাশকদেরকে আলাদাভাবে সময় দেওয়া কাউকে একটা বিরল ব্যাপার। তার মধ্যে সুশোভন যে আমাদের এখানে এসেছে, এতক্ষণ সময় অতিবাহিত করলো, তার জন্য সুশোভনকে আন্তরিক ধন্যবাদ। তোমাকে অজস্র ধন্যবাদ যে আমাদের মতো অত্যন্ত ছোট প্রকাশক, অর্থাৎ মানে এটাকে বলা যায় কাজের পরিসরে হয়তো ছোট, কিন্তু কাজগুলো অসাধারণ হচ্ছে, সেই দিক থেকে আমাদের আলাদা একটা আমরা লিটল ম্যাগাজিন যেরকম হয় সেরকম লিটল পাবলিশার একটা কথা চালু হতে পারে হয়তো আমাদের জন্য। আগামী দিনে অবশ্যই একলব্য আরো বড় হোক, সবাই চায়, পাঠকও চায়, আমরাও চাই। তো আমাদেরকে ডাকার জন্যই এত ভিড়ের মধ্যেও তার জন্য তোমার অজস্র ধন্যবাদ। এবং অনেকগুলো কথা, অনেক রকমের মানে কিছু স্বীকৃতির প্রশ্ন, অর্থাৎ এই যাদের নাম বললাম, বা এই যে বুক মেকিং এর গল্প তুমি জিজ্ঞেস করলে, বা এই যে খোদাই চিত্রকোষ নিয়ে যে কথা, সেটা যে বলতে পারলাম, এটার জন্য তো প্ল্যাটফর্ম লাগে। আমরা ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ নই, বা আমি যে খুব পোস্ট করি ইত্যাদি, এরকমটা হয়ে ওঠে না। তো আর এত কথা বলার মতো পরিসর বা প্রবণতাও খুব একটা কাজ করে না। তো তার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম অসামান্য একটা জায়গা এবং আয়োজন।
তুমি যে এত যত্ন করে ব্যাপারটা করছো তার জন্য তোমার ধন্যবাদ পাওয়া হ্যাঁ, উচিত। নিশ্চয়ই আমরা সেটাই চেষ্টা করছি সুশোভনের কথা মতোই, যে পাঠক আর প্রকাশকের মাঝে যে সেতুটা, এবং বইগুলো নিয়ে আমরা যেমন এখন গান শোনার থেকে দেখা পছন্দ করছি বেশি, সেরকম যুগ তো পাল্টাচ্ছে, যুগের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেই কারণে বইগুলো সম্পর্কে যদি আমরা প্রকাশকের থেকে সরাসরি শুনতে পারি তার বিষয়বস্তু, সেটা আরো অনেক গভীরে আমাদের মনের গভীরে দাগ কেটে যায় আমার মনে হয়। সে ব্যক্তিগতভাবে সেই প্রচেষ্টাই আপনাদের সাথে ভাগ করে নেওয়া, এবং সেই কারণেই আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটি আমরা যে ইউটিউবে আমরা নিয়মিতভাবে প্রকাশ করছি, এবং আগামী দিনে হয়তো আরো বৃহৎ পরিসরে আমরা চেষ্টা করব এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এর পাশে থাকার একটাই উপায়, আপনাদের কোনো খরচ করতে হবে না, শুধুমাত্র সাবস্ক্রাইব। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে যেটাই আমাদের মানে উৎসাহ দেবে যে আপনাদের কাছে পরবর্তীকালে আরো এরকম আলোচনা প্রকাশকদের, আজকে তো সুশোভনের বই নিয়ে, বিভিন্ন বই নিয়ে একসাথে হলো, পরে এক এক বই নিয়ে আমরা তার এই যে শিল্পীদের কথা বলছেন বইয়ের পিছনে, তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসা, যাতে বইয়ের সামগ্রিক যে নির্মাণের কাজ তার সাথে আপনারা আরো আরো ভালোভাবে পরিচিত হতে পারে, সেই উদ্দেশ্য আমাদের। তো সঙ্গে থাকুন, আমরা আগামী দিনে আরো প্রকাশক বন্ধু দাদা দিদি ভাইদের নিয়ে আসবো। সুশোভনকে আবার ধন্যবাদ জানাই। তোমাকে সুশোভন, অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ।